গল্পকথনে আপনাদের আমন্ত্রণ। পড়ছি হুমায়ুন আহমেদের কিছু শৈশব। আজ থাকছে এর ৪র্থ পর্ব। নানাজান মাকে লিখেছেন, মাগো, দোয়া পর সমাচার এই যে কুলাঙ্গারটি এক্ষণে নিশ্চয়ই তোমার কাছে উপস্থিত হইয়াছে। আমি বর্তমানে অসুস্থ অবস্থায় শয্যাশায়ী থাকার কারণে আসিতে পারিতেছি না। যদি পারিতাম তবে কানে ধরিয়া কুলাঙ্গারকে নিয়ে আসিতাম। তাহার যে বিবাহ দিয়াছি সেই সংবাদ নিশ্চয়ই অবগত হইয়াছ। বিবাহের পরদিন অতি প্রত্যুষে সে কাহাকেও কিছু না বলিয়া চলিয়া যায়। নতুন বউ খুব কান্নাকাটি করিয়াছে। এই অতীব সুলক্ষণা বুদ্ধিমতী মেয়েটির দুঃখে আমার হৃদয় ভারাক্রান্ত। আমি নিজেও কিঞ্চিৎ অশ্রুবর্ষণ করিয়াছি। যাহা হোক, এখন কি করিব বুঝিতে পারিতেছি না। আমার বর্তমান পরিকল্পনা কুলাঙ্গারটিকে কঠিন শাস্তির বিধান করা। কিভাবে তাহা করা যায় তাহাই ভাবিতেছি। শরীর ভালো না বলিয়া কোনো পরিকল্পনাই কার্যকর করিতে পারিতেছি না। আল্লাহ পাকের দরবারে আমার জন্য দোয়া করিবে যাতে অতি শীঘ্রই হাঁটা চলার সামর্থ্য লাভ করি এবং কুলাঙ্গারকে শাস্তি প্রদানে সক্ষম হই। আর কি, ভালো থাকিবে। জামাই এবং পুত্রকন্যাদের আমার দোয়া দিবে। আল্লাহ হাফেজ। দোয়া গো, তোমার পিতা মোহাম্মদ ইসমাইল খাঁ। চিঠি পড়ে মামা খানিকটা গম্ভীর হলেও খুব কাবু হলেন না। সিগারেট ধরাতে ধরাতে বললেন, এত সহজে বিছানা থেকে উঠতে হবে না। 90 মাইল হেঁটে শরীরের কলকবজা উল্টে পাল্টে গেছে। ঝাড়া 2 মাস বিছানায় শুয়ে থাকতে হবে। আপাতত ভয়ের কিছু দেখছি না। যেদিন আমাদের নাটক হবার কথা সেদিন ভোরবেলায় আমাদের নতুন মামি এসে উপস্থিত। তাকে দেখে আমাদের বিস্ময়ের সীমা রইল না। কি সুন্দর, কি সুন্দর! রাজকুমারী সুবর্ণরেখার চেয়েও 100 গুণ সুন্দর। আর মুখে সারাক্ষণ হাসি। যাই শুনছে তাতেই হাসছে। অবশ্যই আমার মাকে জড়িয়ে ধরে খানিকক্ষণ খুব কাঁদলেন। মাও কাঁদলেন। আমরা জানলাম নতুন মামি আমাদের সঙ্গেই থাকবেন। মেয়েদের কলেজে তাকে ভর্তি করিয়ে দেওয়া হবে। তিনিও নাকি আগামী বছর আইএ পরীক্ষা দেবেন। মামা আমাকে ডেকে বললেন, গভীর ষড়যন্ত্র যে চলছে তা বুঝতে পারছিস? না, গভীর চক্রান্ত, আমাকে ফাঁদে ফেলার চেষ্টা। ওরা কি ভেবেছে আমি ঘাস খাই? আমার সঙ্গে চালাকি? তুই যা, তোর মামিকে বলে আয় সে যেন ভুলেও আমার ঘরে না আসে। এলে কি হবে মামা? আমার চিন্তাভাবনার অসুবিধা হবে। নতুন প্রহসনে হাত দিয়েছি। প্রহসন লেখা কোনো খেলা কথা না। প্রহসন লিখতে গিয়ে মাইকেল মধুসূদনের মতো লোকের মাথার চুল পেকে গিয়েছিল। শেষে কলব দিয়ে রক্ষা। যা, তোর মামিকে বলে আয় যেন আমার ঘরে না আসে। আচ্ছা, বলছি। আর শোন, খাতির জমাবার চেষ্টা করবি না। খেয়াল রাখবি, ও হচ্ছে শত্রুপক্ষ। ও অবশ্যই তোদের হাত করার চেষ্টা করবে। রাম কি করেছিল? রাবণকে পরাজিত করবার জন্য রাবণের অতি প্রিয়জন বিভীষণকে হাত করেছিল। মনে থাকে যেন, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে হয়। ইতিহাস শুধু পড়লেই হয় না। দেখলাম মামার কথা অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। নতুন মামি ছোটদের হাত করার জন্য দারুণ ব্যস্ত হয়ে পড়েছেন। মিষ্টি মিষ্টি করে সবার সঙ্গে কথা বলছেন, আদর করছেন। আমাদের মধ্যে দুর্বল চরিত্রের যারা, তারা অল্প সময়ে মামির দিকে ঝুঁকে পড়ল। আমার ছোট বোন শেফু পুরোপুরি মহিলা বিভীষণ হয়ে গেল। সারাক্ষণ মামির পিছনে পিছনে ঘুরছে। খামচিরানি বকুলাপাও তাই করল। মুখে সারাক্ষণ নতুন মামি, নতুন মামি। রাগে আমার গা জ্বলে গেল। কতবার বলা হয়েছে মামি আমাদের শত্রুপক্ষ, তাও বুঝতে পারছে না। মামি যে আমাদের শত্রুপক্ষ তা নাটকের দিন জলের মতো পরিষ্কার হয়ে গেল। দেখা গেল নাটকের সবচেয়ে করুণ দৃশ্যগুলোতে যেখানে ফুপিয়ে কেঁদে ওঠা উচিত সেখানে মামি খিলখিল করে হেসে ফেলেছেন। একটা দৃশ্যে রাজকুমারী কাঁদতে কাঁদতে বলছে, এ কি অমানিশা মোর চারিপাশে, হুতাশন জলে ধিক ধিক, এ জীবন রেখে কি হবে বলো, জীবন দেয়াই হবে সঠিক। এবং এটা বলেই নদীতে ঝাঁপিয়ে পড়তে যাচ্ছে। তখন বনের পাখি বলছে, বনের পাখির ভূমিকায় অভিনয় করছে আমার ছোট বোন শেফু, ঝাঁপ দিও না কন্যা গো, ঝাঁপ দিও না জলে।
খুবই করুণ দৃশ্য। এই দৃশ্যে মামি এমন হাসি শুরু করলেন যে স্টেজে বনের পাখি নিজেও ফিক করে হেসে ফেলল। সেই হাসি দেখে রাজকুমারী সুবর্ণরেখা মুখে আঁচল চাপা দিয়ে হাসতে লাগল এবং তার ডায়ালগ ভুলে গেল। উইংসের আড়ালে বড় মামা রাগে দুঃখে কাঁপতে কাঁপতে বললেন, এটা হচ্ছে স্যাবোটেজ, ইচ্ছাকৃত স্যাবোটেজ। ওই মেয়ে হচ্ছে শনি গ্রহ, শনি, আমার জীবনে শনি। ড্রপ সিন ফেলে দিয়ে 10 মিনিট পর আবার অভিনয় শুরু হলো, কিন্তু অভিনয় জমল না। করুণ দৃশ্যগুলো এলে হাসাহাসির ধুম পড়ে যায়। নতুন মামি হাসেন, আমার মা হাসেন, বাবা হাসেন, বকুলাপার বাবা হাসেন ঘর কাঁপিয়ে আর বলেন, ভেরি ফানি। বড় মামা পাথরের মতো শক্ত হয়ে যান। একসময় তিনি রাগে কিরমির করতে করতে বলেন, এই মেয়েটাকে জীবন্ত কবর দিয়ে দেওয়া উচিত। প্রথমে একটা গর্ত করে কাটা বিছিয়ে দিতে হবে, তার উপর মেয়েটাকে শুইয়ে আরেক প্রস্ত কাটা, তারপর মাটি চাপা। নতুন মামি যেন মামার ঘরে না যান সে বিষয়ে কঠিন আদেশ জারি করা হয়েছিল। তবুও এক রাতে দেখলাম মামি মামার ঘরে গেছেন। লুকিয়ে বড়দের কথা শোনা খুব অন্যায়। তবু আমি এবং শেফু জানালার পাশে দাঁড়িয়ে তাদের কথাবার্তা শুনতে লাগলাম। বলা যায় না, রাগের মাথায় বড় মামা যদি নতুন মামির গলা চেপে ধরেন তাহলে দৌড়ে মাকে খবর দিতে হবে। নতুন মামি আমাদের শত্রুপক্ষে হলেও মেয়ে খুব ভালো। আমরা শত্রুপক্ষ জেনেও তিনি আমাদের এত আদর করেন যে আমাদের মিত্রপক্ষ হতে ইচ্ছা করে। ইচ্ছা করলেও তো উপায় নেই, বড় মামার দল ছেড়ে তো আমরা মামির দলে যেতে পারি না। একবার একটা দল করলে সেই দল ভেঙে অন্য দলে যাওয়া যায় না। যাই হোক, জানালার ওপাশে দাঁড়িয়ে আমরা নিঃশ্বাস বন্ধ করে মামা মামির কথা শুনছি। মামা বসে আছেন বিছানায়, মামি দাঁড়িয়ে আছেন টেবিলের পাশে। মামি একটু সাজগোজ করেছেন, পরনে লাল রঙের শাড়ি, পান খেয়ে ঠোঁট করেছেন টুকটুকে লাল, চুল বেনি করে বাঁধা। যা সুন্দর লাগছে মামিকে। বড় মামা, তোমাকে না নিষেধ করা হয়েছে আসতে, কেন এলে? মামি, কাজে এসেছি। কি কাজ? তোমার বইপত্রগুলো নিতে এসেছি। তুমি তো আর পড়াশোনা করবে না? আমি পড়াশোনা করছি, পরীক্ষা দেব। পরীক্ষা তো আমিও দেব। পড়াশোনা না করেই পরীক্ষা দেবে? ভালো, আমি পড়ব, বইগুলো আমাকে দাও। আমার বইয়ে হাত দেবে না, খবরদার। ঠিক আছে, হাত দেব না। এমন রেগে রেগে কথা বলছো কেন? আমি কি করলাম? বিনা অনুমতিতে ঘরে প্রবেশ করেছ, তাতেই রাগ করেছি। আর প্রবেশ করব না। যারা পড়াশোনা, পরীক্ষা এসব নিয়ে মাতামাতি করে তাদের আমি দু চোখে দেখতে পারি না। পড়াশোনা করা কি খারাপ? পুঁথিগত পড়াশোনা করা খুব খারাপ। প্রতিভাবান মানুষেরা কখনো পাঠ্য বই পড়ে না। তোমাকে কে বলেছে? বলাবলির তো কিছু নেই, সবাই জানে। পাঠ্য বই থেকে শেখার কিছু নেই। মামি খানিকক্ষণ চুপ করে থেকে হঠাৎ বললেন, আমাকে তুমি এত অপছন্দ করো কেন? বড় মামা বললেন, শুধু তোমাকে নয়, সব মেয়েকেই আমি অপছন্দ করি। মেয়েরা প্রকৃতিতে নিষ্ঠুর। যেমন ধরো, একটা কালো স্ত্রী মাকড়সা দৈনিক 250টা পুরুষ মাকড়সাকে হত্যা করে। আমি কি মাকড়সা? মাকড়সা না হলেও কাছাকাছি। এখন যাও, আমি কাজ করব। কি কাজ? ওইসব তুমি বুঝবে না। একটা প্রহসন লিখছি। মেয়েরা আশেপাশে থাকলে কোনো বড় কাজ হয় না। ও আচ্ছা, তাহলে যাচ্ছি। বড় কাজ করো। মামি প্রায় ছুটে বের হয়ে এলেন। খানিকক্ষণ পর শেফু এসে আমাকে কানে কানে বলল, মামি ছাদে দাঁড়িয়ে খুব কাঁদছে। আমার মনটা খারাপ হয়ে গেল। শেফু বলল, কাঁদছে কেন রে দাদা? মামিকে মাকড়সা বলেছে, এই জন্য কাঁদছে। মামিকে মাকড়সা বলা মামার উচিত হয়নি, অন্যায় হয়েছে। দাদা শোন, এখন থেকে আমি পুরোপুরি মামির দলে। তুই কার দলে? দল ত্যাগ করা নিতান্তই অধর্ম হবে বলে আমি বড় মামার দলেই রইলাম। তবে মন পড়ে রইল মামির দলে। বড় মামার প্রহসন লেখা শেষ হয়েছে। প্রচণ্ড হাসির একটা ব্যাপার, এমন মজার যে কিছুক্ষণ পর পর হাহা করে হাসতে হয়। মামা পুরোটা আমাদের পড়ে শোনালেন। আমাদের একবারও হাসি এলো না। তবে মামা যতবার হাসলেন আমরাও ততবার হাসলাম। পড়া শেষ হলে খাতা বন্ধ করতে করতে মামা বললেন, প্রচণ্ড হাসির হয়েছে, কি বলিস? জি মামা।
এই জিনিস মঞ্চে করা যাবে না। হাসির চোটে দর্শক ডায়ালগ বুঝতে পারবে না। এটা আগে খেয়াল করিনি। আগে খেয়াল করলে হাসি আর একটু কমিয়ে দিতাম। গ্রেট মিস্টেক। শ্রোতাদের 5 মিনিট গ্যাপ দিয়ে দিয়ে হাসাতে হয়। হাসি খুব পরিশ্রমের ব্যাপার, তাই একবার হাসির পর খানিকক্ষণ করে বিশ্রাম দিতে হয়। প্রহসন শেষ হবার পর মামা গোয়েন্দা উপন্যাস লিখতে বসলেন। নাম ভয়ঙ্কর রাতের বিভীষিকা। রক্ত জমাট করা গোয়েন্দা গল্প। দুর্বল হাটের লোকের পড়া একেবারেই নিষিদ্ধ। বইয়ের শুরুতেই মামা একথা লিখে দিয়েছেন। খুবই ভয়ঙ্কর গল্প। ছোটদের পড়া নিষিদ্ধ। 18 বছরের বেশি না হলে কেউ এই বই পড়তে পারবে না। মামিও পারবেন না, কারণ মামির বয়স 18-র নিচে। আমার ধারণা মামা এই বই লিখছেন যাতে মামি পড়তে না পারেন। মামির খুব খারাপ অভ্যাস। মামা কিছু একটা লিখলেই তিনি গোপনে সেটা পড়ে ফেলবেন এবং চোখ বড় বড় করে বলবেন, মানুষটার কি মাথা খারাপ? এসব কি লেখে? মামা তার সব লেখা এখন তালাবদ্ধ করে রাখেন। সেই তালার চাবি থাকে তার পকেটে। দেখতে দেখতে দিন কাটতে লাগলো। মামি বেশ কয়েকবার চেষ্টা করলেন ভাব করতে, লাভ হলো না। বড়রা তো ছোটদের মতো না যে ডাব 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 ভাব 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 বলে বুড়ো আঙ্গুল ছোঁয়ালেই ভাব হবে। তাদের ভাব হওয়া খুব কঠিন। মামি যতবারই ভাব করতে গেলেন ততবারই নতুন করে ঝগড়া হলো। ঝগড়ার সময় মামা খুব কঠিন কথা বললেন। যেমন, বড় মামা, আমার সাহিত্য প্রতিভার যে স্বীকৃতি দেয় না, যে আমার রচনা নিয়ে হাসাহাসি করে, তার সাথে আমার বাস করা সম্ভব না। তাছাড়া প্রতিভাবান মানুষদের বিয়ে করা উচিত না। বিয়ে করা ভুল। যদি কেউ তা করে তবে তাকে প্রায়শ্চিত্ত করতে হয় স্ত্রীর সাথে বাস না করে। মামি বললেন, তুমি প্রতিভাবান কে বলল? মামা ভয়ঙ্কর রেগে বললেন, আমি প্রতিভাবান না? উহুঁ, হাতির ছবি আঁকা ছাড়া তুমি আর কিছু পারো না। কি বললে? না, যা সত্যি তাই বললাম। তোমার হাতির ছবিও যে খুব ভালো হয় তাও না। হাতির মুখটা দেখতে হয় ইঁদুরের মুখের মতো। কি বললে? যে ছবি আঁকতে পারে সে সব কিছুর ছবি আঁকতে পারে। বাঘ, ভাল্লুক, গাছপালা, নদী। তুমি শুধু হাতি আঁকো, আর কিছু না। এতে কি প্রমাণিত হয়? এতে প্রমাণিত হয় তুমি ছবি আঁকতে পারো না। এবং এবং কি? এবং আমার ধারণা তুমি খানিকটা বোকা। কি বললে? আমি বোকা? হ্যাঁ, বোকা। বোকা না হলে পরপর 3 বার কেউ আয়ে পরীক্ষা দিয়ে ফেল করে? অনেকক্ষণ চুপচাপ থাকার পর মামা বললেন, তুমি এ ঘর থেকে যাও। আমি তোমার মুখ দর্শন করতে চাই না। তুমি আমার মুখ দেখতে চাও না? না, এই জীবনে নয়। এ আমার কঠিন প্রতিজ্ঞা। কলম হাতে নিয়ে প্রতিজ্ঞা করছি। তোমার মুখ আমি দেখতে চাই না। না, না, না। বেশ, মুখ দেখতে হবে না। আমি কাল ভোরে দেশে চলে যাব। শুধু পরীক্ষার সময় এসে পরীক্ষা দিয়ে যাব। বাসলাম। মামি সত্যি সত্যি চলে গেলেন। মা এবং বাবা অনেক বুঝিয়েও তাকে রাখতে পারলেন না। শত্রুপক্ষ চলে যাওয়ায় আমার খুশি হওয়া উচিত, কিন্তু সত্যি কথা বলতে কি, আমার মন খুব খারাপ হয়ে গেল। চোখে পানি এসে গেল। তবু এমন ভাব করলাম যেন খুব খুশি হয়েছি। রাতে বড় মামার ঘরে গিয়েছি। মামা বললেন, এবার নিশ্চিন্ত মনে লেখালেখি করা যাবে। কি বলিস? জি। তবে আমি ঠিক করেছি মেয়েটাকে একটা শিক্ষা দেব। ওর ধারণা আমি বোকা। ভুল ধারণা মামা? ভুল ধারণা তো বটেই। পরীক্ষায় পাশ করলেই মানুষ বুদ্ধিমান হয় না। বরং ইতিহাস পর্যালোচনা করে দেখা যায় গাধা টাইপ ছেলেপুলে পরীক্ষায় ফার্স্ট সেকেন্ড হয়। পাঠ্য বই ছাড়া আর কিছু বোঝে না। বইয়ের পোকা ছাড়া তাদের অন্য কিছু ভাবা ঠিক না। তুমি মামিকে কিভাবে শাস্তি দেবে? পরীক্ষায় ফার্স্ট সেকেন্ড হয়ে দেখিয়ে দেব এটা কিছুই না, বরং হাতির ছবি আঁকা এর চেয়ে অনেক কঠিন। ফার্স্ট সেকেন্ড কিভাবে হবে? সব মুখস্থ করে ফেলব, ঝাড়া মুখস্থ, দাড়ি সেমিকোলন সহ। পারবে? পারব না কেন? মানুষের অসাধ্য কিছুই নেই। একটু কষ্ট হবে, উপায় কি? কবিতা মুখস্থ করা সহজ, ইতিহাস, লজিক এসব মুখস্থ করা কঠিন, তবে অসাধ্য কিছু না। কাল থেকে মুখস্থ করা শুরু করব।
মামা বই মুখস্থ করা শুরু করে দিলেন। বড়ই কঠিন কাজ। এক পাতা মুখস্থ করে মাথা গরম হয়ে যায়। তখন রবীন্দ্রনাথের কবিতা পড়ে মাথা খানিকটা ঠান্ডা করে দ্বিতীয় পাতা মুখস্থ করেন। তৃতীয় পাতা মুখস্থ করার পর দেখা যায় প্রথম পাতাটা ভুলে গেছেন। আবার গোড়া থেকে শুরু করতে হয়। মামা হাল ছাড়েন না। প্রতিভাবান মানুষরা সহজে হাল ছাড়েন না। সাধারণ মানুষের সাথে এইখানেই তাদের তফাৎ। মামা তো আর সাধারণ মানুষ না। এইবার গল্পের শেষটা বলি। মামি আমাদের সাথে আছেন। পরীক্ষা দিতে এসেছিলেন। পরীক্ষা দেওয়ার পর আর ফিরে যাননি। অবশ্যই মামার সাথে তার ভাব হয়নি। রাতে শেফুর সাথে ঘুমান। মামার সাথে কখনো দেখা হলে মুখ অন্যদিকে ফিরিয়ে রাখেন। বড় মামা তার মুখ দেখতে চান না, এটা বোধহয় তার খুব মনে লেগেছে। বড়রা ছোটদের মতো না। কেউ কোনো একটা কথা বললে তারা অনেক দিন মনে পুষে রাখেন। যাই হোক, এসব নিয়ে আমরা এখন মোটেই চিন্তিত না। আমাদের নিঃশ্বাস ফেলার সময় নেই। নতুন নাটকের রিহার্সেল হচ্ছে। এবারের নাটকও রাজকুমারী সুবর্ণরেখাকে নিয়ে। খুব করুণ নাটক। আগেরবারের চেয়েও অনেক করুণ। নাটক দেখতে হলে চোখ মোছার জন্য রুমাল আনলে চলবে না, বিছানার চাদর আনতে হবে, এমন অবস্থা। আয়া পরীক্ষার রেজাল্ট হবার আগেই নাটক নামিয়ে ফেলতে হবে। না, পরীক্ষা নিয়ে মামার কোনো ভয় নেই। খুব ভালো পরীক্ষা দিয়েছেন। বাংলা পরীক্ষায় 3টা বাড়তি খাতা নিয়েছেন। এ অবস্থায় নিজেকে নিয়ে তার চিন্তা নেই। তবে তার ধারণা রেজাল্টের পর মামি যখন দেখবে কাগজে তার নাম নেই আর মামার নাম প্রথম বিভাগে, তখন ভয়াবহ শক খাবে। এই অবস্থায় মামি নাটক দেখতে উৎসাহ পাবে না। আমি বললাম, মামি নাটক না দেখলে কি হবে? না দেখলেই তো ভালো। আগেরবারের মতো হাসাহাসি করবে। মামা বললেন, তোর মামিকে দেখানোর জন্য এই নাটক। ওর কথা মনে করেই লেখা। কেন? ওর ধারণা আমার প্রতিভা নেই। নাটক দেখলে বুঝবে প্রতিভা কত প্রকার ও কী কী। আমাদের রিহার্সেল পুরোদমে চলছে। এর মধ্যে বিনা মেঘে বজ্রপাতের মতো আগে আগে আয়া পরীক্ষার রেজাল্ট হয়ে গেল। বাবা গম্ভীর মুখে খবরের কাগজ নিয়ে ঘরে এলেন। মামা হাসি মুখে বললেন, অবস্থা কি দুলাভাই? বাবা বললেন, অবস্থা ভালোই। মামা বললেন, অবস্থা যে ভালো তা জানি, কতটা ভালো সেটা বলেন। ফার্স্ট ডিভিশনে আছি? বাবা গম্ভীর গলায় বললেন, খবরের কাগজে তোমার নাম নেই, কোথাও খুঁজে পেলাম না। ও আচ্ছা, আগের 3বার যেমন ছাপাখানার ভুলে তোমার নাম ওঠেনি, এবারও বোধহয় তাই হয়েছে। বড় মামা পাঞ্জাবি গায়ে দিয়ে বাইরে বেরিয়ে গেলেন। তিনি চলে যাবার পর জানলাম নতুন মামি পাশ করেছেন। 3টা মেয়ে ফার্স্ট ডিভিশন পেয়েছে। মামি ওই 3জন মেয়ের মধ্যে প্রথমজন। বড়দের কাণ্ড কারখানা আমি কিছু বুঝি না। মামি পাশ করেছেন, তার শত্রু ফেল করেছে, মামির উচিত খুশি হওয়া। তিনি কেঁদে কেটে অস্থির হয়ে গেলেন। কেউ তাকে সান্ত্বনা দিতে পারছে না। মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললেন, আহা, বেচারা কি কষ্টটা নাই পাচ্ছে। আমার মরে যেতে ইচ্ছে করছে। আমার সত্যি মরে যেতে ইচ্ছে করছে। দুপুরে বড় মামা খেতে এলেন না। মামিও খেলেন না। দরজা বন্ধ করে কাঁদতে লাগলেন। মামা মুখ শুকনো করে রাতে ফিরলেন। আমাকে ফিসফিস করে বললেন, তোর মামিকে একটু আমার ঘরে আসতে বলতো। আমি বিস্মিত হয়ে বললাম, কেন? সে এত ভালো একটা রেজাল্ট করেছে, তাকে অভিনন্দন দেওয়া উচিত না? মেয়েদের মধ্যে ফার্স্ট হয়েছে, সহজ কথা তো না। নিতান্ত গ্রামের একটা মেয়ে, যা করেছে নিজের চেষ্টায় করেছে। কিছু ফুল নিয়ে এসেছি, ভাবছি ফুলগুলো দেব। এমন পচা শহর, ফুল পাওয়া যায় না। 10টা গোলাপ জোগাড় করতে জীবন বের হয়ে গেছে। আমি বললাম, তোমার ঘরে আসতে বললে মামি আসবে বলে তো মনে হয় না। আসবে না? হুঁ, আমারও তাই ধারণা। না এলে ফুলগুলো চুপি চুপি দিয়ে আসিস। কি আশ্চর্য! মামিকে বলতেই তিনি চট করে উঠে দাঁড়ালেন। সাথে সাথে রওনা হয়ে গেলেন। তাকে দেখে মনে হলো তিনি জীবনে এত আনন্দিত হননি। বড়দের কাণ্ডকারখানা বোঝা খুব মুশকিল। আমি জানালার পাশে দাঁড়িয়ে পর্দা সরিয়ে কি হয় দেখছি।
মামি ঢুকলেন ফোপাতে ফোপাতে। মামা তার হাতে ফুলগুলো দিতেই তিনি শব্দ করে কেঁদে উঠলেন। ফুলগুলো ছুঁড়ে দিলেন মেঝেতে। মামা বিড়বিড় করে বললেন, তুমি অবিকল রাজকুমারী সুবর্ণরেখার মতো কাঁদছ। এরকম করে কেঁদো না। তোমার কান্না দেখে আমারও কান্না পেয়ে যাচ্ছে। তারপর আরও অদ্ভুত একটা ব্যাপার হলো। মামা করলেন কি? থাক, আমি বলবো না। ছোটদের সব কথা বলতে নেই। আমি জানালার পাশ থেকে সরে এলাম। ছোটদের সব কিছু দেখতেও নেই। তাছাড়া আমার নিজেরও তখন খুব কান্না পাচ্ছে। দেখতে চাইলেও পারতাম না। ঝাপসা চোখে কি কিছু দেখা যায়? বড় মামার জীবনের গল্প একজন ব্যর্থ মানুষের জীবনের গল্প। সুন্দরকে স্পর্শ করার বাসনা তার ছিল। সুন্দর তাকে সেই সুযোগ দেয়নি। কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন, কাউকে কাউকে আমি হিসাব ছাড়াই দেই, আবার কাউকে কিছুই দেই না। ইহা আমার ইচ্ছা। বড় মামা কি দ্বিতীয় দলে? তার মৃত্যুর খবর পেয়ে আমি ঢাকা থেকে ছুটে গেলাম। সন্ধ্যার পরপর উপস্থিত হলাম। আলো এবং অন্ধকারের সে এক অদ্ভুত সময়। মৃত্যুশোকে কাতর বাড়িতে আমি কখনো যাই না। আমার ভালো লাগে না। যাকে জীবিত দেখেছি তাকে মৃত দেখতে ইচ্ছে করে না। উঠোনে বড় মামার সব দেহ সাদা চাদরে ঢেকে রাখা হয়েছে। মুখ সামান্য খোলা, আগরবাতি জ্বলছে। খাটিয়ার চারপাশে অনেক মোমবাতি। তাতেও যেন অন্ধকার কাটছে না। সবাই শেষবারের মতো প্রিয় মুখ দেখে যাচ্ছে। মা আমাকে বললেন, যা, শেষবারের মতো তোর বড় মামাকে দেখে আয়। আমি বললাম, না। বাড়ির পিছনে বড় মামার জন্য কবর খোঁড়া হয়েছে। জায়গাটা জঙ্গলের মতো, কোনো লোকজন নেই। শুধু গোরখোদক হারিকেন জ্বালিয়ে টুলের উপর বসে আছে। কবর তৈরি হয়ে যাবার পর সারাক্ষণই নাকি কাউকে কবরের পাশে থাকতে হয়, এই নিয়ম। গোরখোদক নিয়ম রক্ষা করছে। আমি তার কাছে এগিয়ে গেলাম। তিনি আমাদের মামার দিক থেকে দুঃসম্পর্কের আত্মীয়। তিনি বললেন, নাতি, কখন আসছো? কিছুক্ষণ আগে এসেছি। আচ্ছা নানা, আমি যদি কিছুক্ষণের জন্য কবরে নামি তাহলে কি কোনো সমস্যা আছে? তিনি বিস্মিত হয়ে বললেন, কবরে নামবে কেন? আমি বললাম, মৃত অবস্থায় তো নামতেই হবে। জীবিত অবস্থায় নেমে দেখি কেমন লাগে। তিনি বললেন, আচ্ছা নামো। তিনিই ধরাধরি করে আমাকে নামালেন। আমি বললাম, বসার সঙ্গে সঙ্গে আমার মনের জগতে কিছু একটা ঘটল, ভয়ঙ্কর কিছু। সব অন্ধকার হয়ে গেল। সাধারণ অন্ধকার না, এই অন্ধকার সীসার পাতের মতো। অথচ কবরের বাইরের একজন হারিকেন হাতে বসে আছে। আমি আকাশের দিকে তাকালাম। আকাশে নক্ষত্রের আলো থাকার কথা, তাও নেই। আকাশ ঘন অন্ধকার। দ্বিতীয় ঘটনাটি ঘটল আকাশের দিকে তাকানোর পরপর। আমার জগৎ শব্দহীন হয়ে গেল। মরা বাড়ির কোনো শব্দ পাচ্ছি না, ঝিঝি পোকার শব্দ না, বাতাসের শব্দ না। আমি উঠে দাঁড়াতে চেষ্টা করলাম, দাঁড়াতে পারলাম না। চিৎকার করতে চেষ্টা করলাম, তাও পারলাম না। একসময় আমার মনে হলো আমি তলিয়ে যাচ্ছি। এই সময় হঠাৎ কবরের উপর থেকে হারিকেন হাতে একটা হাত নেমে এলো। কেউ বলল, নাতি, শখ মিটছে, এখন উঠবা? তিনি আমাকে হাত ধরাধরি করে উঠিয়ে আনলেন। কবরের ভিতর আমার কি হয়েছিল তা নিয়ে ভাবি, উত্তর পাই না। মনোরোগ চিকিৎসকের কাছে গেলে তারা বলবেন মৃত্যু চিন্তা, শোক, ভ্রমণজনিত ক্লান্তি, সব মিলিয়ে এক ধরনের ট্রমা, এর বেশি কিছু না। আমি জানি আমার অভিজ্ঞতা ট্রমা না, অন্য কিছু। যদি আরও কিছুক্ষণ থাকতে পারতাম তাহলে অভিজ্ঞতা পূর্ণ হতো। যে রহস্যময় জগতে আমরা বাস করি তার অনেক কিছুই আমরা জানি, আবার অনেক কিছুই জানি না। না জানার পাল্লাটাই বোধহয় ভারী। গরম পীরের মাজার। গরম পীরের মাজার নামটার মধ্যেই গা ছমছমানি ব্যাপার আছে। নামই বলে দিচ্ছে মাজারে যিনি শায়িত তার মেজাজ ভালো না। তুচ্ছ বিষয়েও তিনি রেগে যেতে পারেন। তিনি রেগে গেলে বিপদ আছে।
বাসার সামনের এই মাজারটির বিষয়ে ছোটবেলাতেই আমার ভিতর এমন একটা ধারণা ঢুকলো। মাজারের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় পাওয়া যায় ধূপকাঠির গন্ধ। এই গন্ধটাও যেন কেমন কেমন মৃত্যুর কথা মনে করিয়ে দেয়। মাজারের মসজিদে শুক্রবার বাদ-জুমা সিন্নি দেওয়া হতো। বিভিন্ন বাড়ি থেকে সিন্নি আসতো। নামাজের শেষে কলাপাতায় সেই সিন্নি ভাগ করে দেয়া হতো। কী সুস্বাদু ছিল সেই সব খাবার। সবাই একটা করে কলাপাতা নিত। আমি নিতাম 2টা, একটা আমার জন্য, একটা আমার বোনের জন্য। যিনি পরিবেশন করতেন তিনি যদি চোখ কুঁচকে তাকাতেন, আমি সঙ্গে সঙ্গে বলতাম, এটা আমার বোনের, সে তো মসজিদে আসতে পারে না। পরিবেশনকারী তখন আর আপত্তি করতেন না। মসজিদে জমজমাট খাওয়া হতো রোজার সময়, ইফতারিতে। যার বাড়িতে ভালো যা কিছু তৈরি হতো তার একটি অংশ আসতো মসজিদে। অসংখ্য মাটির শানকি ধোয়া থাকত। খাবার শানকিতে সাজিয়ে দেওয়া হতো। আজানের পরপর মুসল্লিরা পানি খেয়ে রোজা ভেঙেই নামাজে দাঁড়িয়ে যেতেন। নামাজ শেষ হওয়ার পর ইফতারি, তার আগে না। ভালো ইফতারির লোভে আমি এবং আমাদের কাজের ছেলে রফিক বেশ কয়েকবার ইফতারির সময় মসজিদে ঢুকেছি। আমাদের প্রথম প্রশ্ন যা করা হয়েছে তা হলো, রোজা রেখেছ? জি না। তাহলে যাও, ইফতার রোজাদারদের জন্য। মুখ শুকনো করে চলে এসেছি। তখন খারাপ লেগেছে। এখন বুঝি ক্ষুধার্ত মানুষ অন্যকে খাদ্যের ভাগ দিতে পছন্দ করে না। সারাদিন রোজার পর ক্ষুধার্ত মানুষ চায় না একদল শিশু খাদ্যে ভাগ বসাক। ঈদের নামাজের সময় দেখেছি শিশুদেরকে কষ্ট দেয়া হয়। বাবার পাশে নামাজ পড়তে দাঁড়ালাম। চারদিকে এত মানুষ, ভয় ভয় লাগছে। হঠাৎ মৌলানা সাহেব ঘোষণা করলেন, বড়দের মাঝে বাচ্চারা থাকলে নামাজের ক্ষতি, বাচ্চাদের পিছনে যেতে হবে। অনেক বাচ্চা বাবাকে ধরে কান্না শুরু করে। বাবারাও বিব্রত, কি করবেন বুঝতে পারছেন না। প্রসঙ্গক্রমে বলি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম জীবনীকার আবু ইসহাক লিখেছেন, অনেক সময় দেখা যেত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ছেন। তার কাঁধে ঝুলে আছেন তার আদরের নাতি। সেজদার সময় নাতি পড়ে যাবে ভেবে তিনি নাতিকে কাঁধ থেকে নামাতেন। সেজদার পর আবার কাঁধে তুলে নিতেন। শিশুদের প্রতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গভীর মমতার কথা কি আমাদের মাওলানারা জানেন না? থাকুক এই প্রসঙ্গ, অন্য কথা বলি। এক দুপুরে আমরা বাচ্চারা লুকোচুরি খেলছি। টু দেওয়ার পর লুকাতে হবে, কেউ যেন খুঁজে না পায়। আমি অসীম সাহসে দৌড় দিয়ে মাজারে ঢুকে ঘাপটি মেরে রইলাম। জোহরের নামাজ হয়ে গেছে, মাজারে কেউ নেই। লুকোচুরির সাথীরা কেউ আমাকে পেল না। লুকিয়ে থাকার জন্য আমি একটা চমৎকার জায়গার সন্ধান পেয়ে গেলাম। এরপর থেকে লুকোচুরি খেলা হলেই কেউ আমার খোঁজ পায় না, আমি কোথায় যাই। এই রহস্য ভেদ হয় না। একদিনের কথা, মাজারে লুকিয়ে আছি। প্রচণ্ড প্রস্রাবের বেগ হয়েছে। বাথরুম করার জন্য বের হতে পারছি না। বের হলেই ধরা পড়ব। আমি এদিক ওদিক তাকিয়ে কাজ সেরে ফেললাম। ঘটনাটা একজন মুসল্লি দেখে ফেললেন। কয়েকটা চড় থাপ্পড় মেরে বললেন, তুই মাজারে পেশাব করেছিস? তুই তো এখন রক্ত পেশাব করতে করতে মারা যাবি। তুই জানিস না এটা কার মাজার? ভয়ে আমার আত্মা শুকিয়ে গেল। বিস্ময়ের ঘটনা হলো, আমার পেশাব বন্ধ হয়ে গেল। বাকি দিনে এবং রাতে এক ফোঁটা পেশাব হলো না। কয়েকবার বাথরুমে গেলাম। বাথরুম করতে গেলেই প্রচণ্ড যন্ত্রণা। কাকে এই সমস্যার কথা বলবো? বিছানায় শুয়ে ছটফট করতে করতে একসময় ঘুমিয়ে গেলাম। গভীর রাতে প্রচণ্ড ব্যথায় ঘুম ভাঙল। আমি কাঁদছি। কান্নার শব্দে বাবার ঘুম ভাঙল। বাবা বললেন, কি সমস্যা? পেশাব করব। পেশাব করলে করো, কাঁদছ কেন? পেশাব হয় না। কেন হবে না? আমি ঘটনাটা বললাম। জানি তিনি খুব রাগ করবেন, প্রচণ্ড ধমক দেবেন, তবে চড়-থাপ্পড় মারবেন না। ছেলে মেয়েদের গায়ে এই মানুষটা জীবনে কখনো হাত তোলেননি। বাবা গম্ভীর মুখে ঘটনা শুনে বললেন, কাজটা তুমি অন্যায় করেছ, ভুল করেছ। তবে এই কাজের শাস্তি হিসেবে তুমি রক্ত পেশাব করতে করতে মারা যাবে না। কারণটা মন দিয়ে শোনো। যে মাজারের যে মানুষকে তুমি অসম্মান করেছ তিনি সাধারণ মানুষ না, অনেক উপরের স্তরের মানুষ। একটা শিশু কি ভুল করেছে তা নিয়ে তিনি মাথা ঘামান না।
শিশুকে শাস্তি দেবার প্রশ্নই ওঠে না। বুঝেছ? জি। যাও, এক গ্লাস পানি খাও। আমি এক গ্লাস পানি খেলাম। বাবা বললেন, এখন বাথরুমে যাও, পেশাব করো। আমি বাথরুমে গেলাম। স্বাভাবিকভাবে বাথরুম করে বিছানায় শুয়ে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়লাম। বছর 2 আগে গরম পীরের মাজারে গিয়েছি। মাজারের বাইরে দাঁড়িয়ে শিশুকালের অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করেছি। ক্ষমা প্রার্থনার সময় বাবার কথাও মনে পড়েছে। সব বাবাকে এই ছেলেমেয়েদের সাইকিয়াট্রিস্টের ভূমিকা পালন করতে হয়। কিছু বাবা সেই দায়িত্ব পালন করতে পারেন, আবার অনেকেই পারেন না। পাঠকদের জ্ঞাতার্থে বলছি, সাইকিয়াট্রিস্টের ভূমিকা আমি ভালোই পালন করতে পারি, কারণ আমার শিক্ষক ভালো ছিলেন। আজকের পর্বের এখানেই সমাপ্তি। গল্প শুনতে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।